নেটওয়ার্ক থিওরেমের গত ক্লাসে শিখেছিলাম আমরা হচ্ছে সুপারপজিশন থিওরেম। আজকে আমরা শুরু করব হচ্ছে থেভেনিন থিওরেম। যারা কালকের ক্লাস করো নাই তারা কাইন্ডলি কালকের ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেম কি? থেভেনিন আর নর্টন থিওরেম প্রায় কাছাকাছি। থেভেনিন থিওরেমের হচ্ছে বের করতে হয় ভিটিএইচ আর হচ্ছে আরটিএইচ। হ্যাঁ, আর নর্টন থিওরেমের বের করতে হয় আইএন আরএন। ঠিক আছে। থেভেনিন থিওরেম কিছুটা ভোল্টেজ সোর্স ডিপেন্ডেন্ট থিওরেম, আর হচ্ছে নর্টন থিওরেম কিছুটা হচ্ছে তোমার কারেন্ট সোর্স ডিপেন্ডেন্ট থিওরেম। ঠিক আছে। আর হচ্ছে আরটিএইচ আর আরএন দুইটা একই জিনিস। আরটিএইচ যেটা, আরএন ওই একই জিনিস। ঠিক আছে। তো থেভেনিন থিওরেম করতে হলে, থেভেনিন থিওরেমে কোনো প্রবলেম সলভ করতে হলে প্রথমে লোড রেজিস্ট্যান্স আরএল কে খুলে ফেলতে হয়। আরএল কে খুলে ফেলতে হয়। ঠিক আছে। আরএল কে খুলে ফেলে ভিটিএইচ আর আরটিএইচ বের করতে হবে। ভিটিএইচ এবং আরটিএইচ বের করতে হয় কই থেকে? এই আরএল এর আরআরই থেকে। ধরো একটা সার্কিট আমি তো থেভেনিন থিওরেমে কি করতে হয়? এই আরএলটাকে খুলে ফেলতে হয়। এই আরএল খুলে ফেলে এই আরএল এর আরআরইতে, এই আরএল বরাবর আরএল এর প্যারালালে যেই রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সের ভোল্টেজই হচ্ছে ভিটিএইচ। আর এখান থেকে এই পর্যন্ত যে আমরা রেজিস্ট্যান্স কি বলে, হ্যাঁ, টোটাল রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে আরটিএইচ। আর তোমার হচ্ছে নর্টন থিওরেমের ক্ষেত্রে আরএল কে শর্ট করে দিতে হয়, শর্ট সার্কিট বানায় দিতে হয়, করে দিতে হয়। নর্টন থিওরেমের ক্ষেত্রে কি করতে হয়? আরএল কে শর্ট করে দিতে হয়। আর হচ্ছে তোমার থেভেনিন থিওরেমের ক্ষেত্রে কি করতে হয়? আরএল কে খুলে ফেলতে হয়। এতটুকু ক্লিয়ার? নর্টন থিওরেমে আরএল কে শর্ট করে দিয়ে শর্ট প্রান্তের কারেন্ট বের করতে হয়। আর তোমার হচ্ছে থেভেনিন থিওরেমে আরএল কে ওপেন করে দিয়ে, এই আরএল কে খুলে দিয়ে আরএল এর আরআরইতে যেই রেজিস্ট্যান্স আছে তার ভোল্টেজ বের করতে হয়, যেটাকে আমরা ভিটিএইচ বলি। ঠিক আছে। তোমার থেভেনিনের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট বা সমতুল্য সার্কিট, ইকুইভ্যালেন্টের বাংলা হচ্ছে সমতুল্য সার্কিট, সিকেটি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি কিরকম দেখতে হয়? এটা হচ্ছে ভিটিএইচ, তারপর হচ্ছে আরটিএইচ সাথে আরএল। হ্যাঁ, থেভেনিন সার্কিটে কি বের করতে হয়? ভিটিএইচ আর আরটিএইচ বের করতে হয় না? আর এই যে আরএলটাকে খুলে ফেলছিলাম, তারপর সার্কিটের লাস্টের দিকে আমাকে ওই আরএলটাকে লাগিয়ে ফেলতে হয়। ঠিক আছে। এই সার্কিটটাকে আমরা এই সার্কিটে রূপান্তর করব। এই হচ্ছে থেভেনিন থিওরেমের কাজ। আর নর্টন থিওরেমের কাজ কি? একটা কারেন্ট সোর্স থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে কি থাকে? প্যারালালে হচ্ছে আর এন থাকে। কারেন্ট সোর্সকে আমরা আইএন বলি, প্যারালালে হচ্ছে আর এন থাকে। আর যেই এইটাকে খুলে ফেলছিলাম, হ্যাঁ, সেটা এর প্যারালালে থাকে। এটা হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, আর এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা হচ্ছে থেভেনিন থিওরেম আর নর্টন থিওরেম নিয়ে আলোচনা করছিলাম। তো থেভেনিন থিওরেমের মূলত কি করতে হয়? কোনো একটা সার্কিট দিলে ওটাকে যদি তুমি থেভেনিন থিওরেমে ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? লোড রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলতে হবে। হ্যাঁ, লোড রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলে তোমার লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে যে লুপটা পাওয়া যায়, এই লুপের ভোল্টেজ বের করতে হবে। এই ভোল্টেজটাই হচ্ছে ভিটিএইচ। এবং এখান থেকে তোমার এইদিকে কি বের করতে হবে? টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। ওই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরটিএইচ। ওই আরটিএইচ বের করার সময় ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন করে দিতে হবে আরটিএইচ বের করার সময়। হ্যাঁ, তো সেম অ্যাজ দ্যাট নর্টন থিওরেমের সময় কি করতে হবে?
থেভেনিন থিওরেমের সময় হচ্ছে এই লোড প্রান্ত ওপেন করে দিতে হয়, আর নর্টন থিওরেমের সময় এই লোড প্রান্তটা শর্ট করে দিতে হয়, এটা আলাদা করে ফেলতে হয়। হ্যাঁ, তো লোড প্রান্ত শর্ট করে দিয়ে এই জায়গার হচ্ছে কারেন্ট বের করতে হয়। এই জায়গার কারেন্টকে আমরা বলি হচ্ছে আইএন, ঠিক আছে? এই জায়গার কারেন্ট হচ্ছে আইএন, এই জায়গার কারেন্ট বের করতে হয়। আর আরএনটা কিভাবে বের করতে হয়? আরটিএইচ আমরা যেভাবে বের করেছি তোমার আরএনটাও সেইভাবে বের করতে হয়। আরএন কিভাবে বের করতে হয়? যে যখন আমি আরটিএইচ বের করছি যেভাবে, অর্থাৎ এই প্রান্ত থেকে পুরো টোটাল রেজিস্ট্যান্স বের করব, তখন ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা থেভেনিন থিওরেমে হচ্ছে ভিটিএইচ পাবো, আরটিএইচ পাবো, এবং আর এলটাকে আমরা যেহেতু আগেই ওপেন করে রাখছিলাম, এজন্য ভিটিএইচ, আরটিএইচ এবং আরএল দিয়ে একটা সিরিজ সার্কিট বানাবো। এখান থেকে এটাই মূলত হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, এখান থেকে অনেক সময় আরএল এর মান বের করতে বলে। এই হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আর হচ্ছে নর্টন সার্কিটে কি করতে হয়? নর্টন সার্কিটে আমরা যেহেতু কারেন্ট পাই আইএন আর রেজিস্ট্যান্স পাই আরএন, এই জন্য আমার কি করতে হয়? তোমার একটা প্যারালাল সার্কিট বানাইতে হয়। এই প্যারালাল সার্কিটে একটা কারেন্ট সোর্স থাকে আইএন, আর হচ্ছে তার সাথে প্যারালালে আরএন থাকে, এবং যেই লোড রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিয়েছিলাম সেটা তার ওই আরএন এর প্যারালালে থাকে। তো এই ম্যাথটাকে আমারে বলছে যে থেভেনিন থিওরেমে সলভ করো। ওকে, তো থেভেনিন থিওরেমে সলভ করতে গেলে এখানে কিন্তু এটার সাথে এটা সংযোগ আছে, এটার সাথে এটা সংযোগ আছে। তো আমার থেভেনিন থিওরেমে ম্যাথ করতে হলে কি করতে হবে? এটা আরএল কে ওপেন করে দিতে হবে। আরএল কে আমরা কি করে দিব বলো? আরএল কে কি করব? ওপেন করে দিব। ওপেন করে দিয়ে এই আরএল এর ভ্যালুটা মনে রাখবা। এই আরএল এর ভ্যালুটা আমার ওই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট 150 ওহম এখানে বসাইতে হবে। এটা সবার পরে, হ্যাঁ, আমি ওটা সার্কিট এঁকে রাখছি, এই জন্য ওটা লিখে দিলাম ওখানে, ঠিক আছে? ওইটা কিন্তু সবার পরে আঁকতে হয়। এই সার্কিটটা যখন ভিটিএইচ আরটিএইচ বের করবা, তখন আরএল এর ভ্যালুটা এখানে অ্যাড করে দিবা। ওকে, তো এখন এটা হচ্ছে এই সার্কিটটাকে আমি হচ্ছে থেভেনিন থিওরেম প্রয়োগ করে সলভ করতে পারবো, কারণ আমি হচ্ছে লোড প্রান্ত ওপেন করে দিছি। তো লোড প্রান্ত ওপেন করে দিলে দেখো কারেন্ট কোন দিক দিয়ে প্রবাহিত হবে? আরে লোড প্রান্ত ওপেন করে দিলে কি হবে? দেখো কারেন্ট কোন দিক দিয়ে প্রবাহিত হবে? এই দিক দিয়ে কি কারেন্ট প্রবাহিত হবে? বলো, রেসপন্স করো, একবারে শার্প রেসপন্স করতে হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, না, কারণ এটা হচ্ছে ওপেন সার্কিট, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে এই দিক দিয়েই শুধু কারেন্ট প্রবাহিত হবে। এই ভোল্টেজ সোর্সটা আসলে কাজ করবে না কারেন্ট প্রবাহের ক্ষেত্রে, কিন্তু যখন আমি এই দিক দিয়ে হচ্ছে লুপ ফেলবো, তখন এই ভোল্টেজ সোর্সটা কাজ করবে। কালকে একটা ম্যাথ করাইছি না, কেসিএল এর মাঝখানে একটা হচ্ছে সুপারপজিশনের একটা ম্যাথ করাইছি, মাঝখানে হচ্ছে একটা ছিল না, কেভিএল কেসিএল এরই ছিল, ওটা ডুয়েটে আসছে। মাঝখানে একটা 10 ভোল্টেজ ছিল, ওই 10 ভোল্টেজটা কিন্তু হচ্ছে তোমার এই পাশের লুপ বা এই পাশের লুপ কোনো লুপেই কারেন্ট প্রবাহিত করেনি, কিন্তু যখন আমি এই দিক দিয়ে লুপ দিছি তখন কিন্তু ওই 10 ভোল্ট কনসিডারেশনে আসছে। এই ভোল্টেজ সোর্সটা যখন আমি এই দিক দিয়ে লুপ দিব তখন কনসিডারেশনে আসবে, কিন্তু এই ভোল্টেজ সোর্সের জন্য এই সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই জায়গাটা ওপেন। ক্লিয়ার? ক্লিয়ার হইছো? হ্যাঁ, কি বলছো? কি যে বলো? ওকে, তো আমি তাহলে জাস্ট এই দুইটা একটাও কনসিডার হবে না, এই দিক দিয়েও কারেন্ট প্রবাহিত হবে না, এই ভোল্টেজ সোর্সও কনসিডার হবে না। তো আমার দরকার এই জায়গার কারেন্টটা বের করা। আমার কি দরকার? এই 30 ওহমের কারেন্ট বের করা। কারণ হচ্ছে আমি যখন ভিটিএইচ বের করব, এর আড়াআড়িতে কিন্তু ভিটিএইচ বের করব। তো এই ভিটিএইচ বের করলে এই জায়গায় লুপ ফেলতে হবে। তো যখন এই জায়গায় লুপ ফেলবো তখন এই ওহমটা কাজ করবে না, এই রেজিস্ট্যান্সটা বা এই রোধটা কাজ করবে না, কারণ এই সার্কিট দিয়েও এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই ভোল্টেজ সোর্স দিয়েও এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই জন্য এটা কোনোভাবেই কনসিডারেশনে আসবে না। কিন্তু তোমার 110 ভোল্ট যখন লুপ ফেলবা তখন কনসিডারেশনে আসবে, কিন্তু 110 ভোল্ট দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না, কিন্তু লুপ ফেললে এই ভোল্টেজ সোর্স ও কনসিডারে নিতে হয়। তো আমার দরকার এই জায়গার কারেন্টটা বের করা, 30 ওহমের কারেন্টটা বের করা। সেটা আমরা কিভাবে বের করতে পারবো? এই যে এই সার্কিটের যেটা কারেন্ট, এই সার্কিটের যে টোটাল কারেন্ট, সেই কারেন্টটাই তো 30 ওহমের কারেন্ট, তাই না?
তা টোটাল কারেন্টটা কি হবে, আইটি ইকুয়ালস টু ভিটি বাই আরটি। ভিটি কত 108, আরটি কত 36 না? এই যে 30 আর হ্যাঁ 30 আর 6 36 হয় না? হ্যাঁ বুঝতে পারছো? 36। এখন 108/36 করো, কত আসে? 3 আসে না? ক্যালকুলেটর নিয়ে বসতে বলছিলাম কালকে, মনে নাই? 3 অ্যাম্পিয়ার, এই আই কারেন্টটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তো এখন ভিটিএইচ বের করো, এই জায়গা থেকে লুপ ফেলো। ভিটিএস এর এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, তো প্লাস ভিটিএইচ। এই জায়গার কারেন্ট ডিরেকশন কি হবে? কারেন্ট উপর থেকে নিচের দিকে আসতেছে, তার মানে প্লাস বাদে মাইনাস, আর এটা প্লাস এটা মাইনাস। হ্যাঁ, লুপ ফেলার ক্ষেত্রেও কি হবে না, উপরের 5 ওহম এই ওহমটা কনসিডারেশনে আসবে না। তো এখান থেকে লুপ ফেলা শুরু করো, এটা ফার্স্ট সাইন, এটা সেকেন্ড সাইন, তো এই জন্য প্লাস ভিটিএইচ লিখছি, প্লাস ভিটিএইচ, এটা কনসিডারেশনে আসবে না, এটা বাদ। এরপরে সেকেন্ড সাইন কোনটা, -30 ইন্টু এর কারেন্ট কত 3 ওহম। হ্যাঁ, তারপর প্লাস বাদে -110 ভোল্ট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? লুপটা কিভাবে ফেলছি, ক্লিয়ার হইছো? অল রাইট। তো ভিটিএইচ ইকুয়ালস টু আলটিমেটলি কি পাওয়া যাবে বলো? ভিটিএইচ ইকুয়ালস টু কি পাওয়া যাবে, কত হবে? এটা হচ্ছে 90, 200 না? হ্যাঁ, এটা হচ্ছে 90 আর 110, এখানে হচ্ছে -200, এই 200কে আবার জিরোর এই পাশে পার করলে হয়ে যায় +200। বুঝা গেছে? এখন আমরা আরটিএইচ বের করব। আরটিএইচ কিভাবে বের করব? এই 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 ভোল্টেজ সোর্সটা আমরা শর্ট করে দিব। আরটিএইচ বের করার সময় ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যায়, কারেন্ট সোর্স ওপেন হয়ে যায়। এখানে আছে 5, এখানে আছে 30, আর এই জায়গায় যে ভোল্টেজ সোর্স ছিল এটাও শর্ট হয়ে গেছে। তো এর আরআরই আমরা যা পাবো সেটা হচ্ছে আরটিএইচ। ঠিক আছে? আর আরটিএইচ বের করার সময় কিন্তু এটা কনসিডারেশনে আসবে। বুঝতে পারছো? কারেন্ট প্রবাহিত হোক না হোক সেটা বিষয় না, কিন্তু রেজিস্ট্যান্স থাকলেই আরটিএইচ বের করার সময় কনসিডারেশনে নিতে হবে। বুঝছো? রেসপন্স নাই, বুঝছো না বুঝো নাই? এই যে দেখো, যখন আমি লুপ ফেলছি তখন কিন্তু এই 5 ওহমের কোনো কাহিনী নিয়ে আসি নাই, কারণ এই 5 ওহম এর মধ্য দিয়ে এই ভোল্টেজ সোর্স দিয়েও কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারণ এই জায়গাটা শর্ট করা। এই ভোল্টেজ সোর্স দিয়েও কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারণ ওপেন করা। হ্যাঁ, এই ভোল্টেজ সোর্স দিয়েও কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারণ এই জায়গাটা ওপেন করা। তার মানে লুপ ফেলার সময় এটা কনসিডারেশনে আসবে না, কারণ এই 5 ওহম কি নাই, 5 ওহমের মধ্য দিয়ে এই দুই ভোল্টেজ সোর্সের একটা দিয়েও কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কিন্তু আরটিএইচ বের করতে হলে কি করতে হয়, ভোল্টেজ সোর্সগুলো শর্ট করে দিতে হয়। এটা শর্ট করে দিছি, এটাও শর্ট করে দিছি, কিন্তু বাকি যত রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এই 5ও কিন্তু আছে। তো তখন 5ও কনসিডারেশনে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আরটিএইচ ইকুয়ালস টু কি হবে এখন তাহলে? এই 6 আর 30 প্যারালাল না, তার সাথে সিরিজে কি আছে 5 না? এটাকে আরটিএইচ বলা যায় কি না? বলা যায় এটাকে আরটিএইচ? ওকে, তো এটা প্যারালাল, এটাকে তোমার হচ্ছে সিরিজে কিভাবে করবা, ক্যালকুলেটর দিয়ে সহজেই এক লাইনে প্যারালাল কিভাবে করে, প্রথমে কি করবা, ইচ্ছামতো ব্র্যাকেট দিয়ে নিবা। ক্লিয়ার? প্রথমে কি করবা, ইচ্ছামতো ব্র্যাকেট দিয়ে নিবা। এরপর হচ্ছে কত আছে, 6, এই যে এক্স এর উপর যে ইনভার্স চিহ্ন আছে, ইনভার্স, প্লাস 30 ইনভার্স,
ব্র্যাকেট ইনভার্স। এই যে 6 ইনভার্স প্লাস 30 ইনভার্স ব্র্যাকেট ইনভার্স দিলাম না, এটাকে বোঝায় 6 প্যারালাল 30। এভাবে ক্যালকুলেটরে লিখতে হয়, ঠিক আছে? তুমি ক্যালকুলেটরে যদি লেখো এটাকে, তাহলে এভাবে লিখতে হবে, সামনে অনেকগুলো ব্র্যাকেট দিয়ে নিবা, 6 ইনভার্স প্লাস 30 ইনভার্স, তার ব্র্যাকেটের উপর ইনভার্স প্লাস 5। তো দেখো আমি তাই লিখছি, 6 ইনভার্স প্লাস 30 ইনভার্স, তারপর একটা ব্র্যাকেট দিয়ে ইনভার্স প্লাস তার সাথে 5 যোগ করলে যা আসে সেটাই হলো আরটিএইচ। আরটিএইচ কত আসে? 10 ওহম না? 10 ওহম আসছে কিনা? ওকে, ভিটিএইচ বের হয়ে গেল, আরটিএইচ বের হয়ে গেল, আরএল আমরা আগে থেকেই জানি। তো এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকি, একটা ভোল্টেজ সোর্স যেটার ভোল্টেজের মান কত? ভিটিএইচ 200 ভোল্ট, হ্যাঁ, এরপর হচ্ছে আরটিএইচ এর মান কত? 10 ওহম, আর আরএল এর মান কত? 150 ওহম, ঠিক আছে? এখন অঙ্কে কি চাইছে? থেভেনিন থিওরেমের সাহায্যে নিচের সার্কিটের আরএল এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের পরিমাণ বের করো। এই আরএল এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে? এটা যেহেতু একটা সিরিজ সার্কিট না, থেভেনিন সার্কিট অবশ্যই, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট একটা সিরিজ সার্কিট রাখতে হয়, আর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি রাখতে হয়? একটা প্যারালাল সার্কিট রাখতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার হইছো? ওকে, তো বলছে যে এই জায়গার এই যে আরএল যেটা আছে 150 ওহম, এটার কারেন্ট বের করতে বলছে, আইএল বের করতে বলছে। তো আইএল বের করার সূত্র হলো আইএল ইকুয়ালস টু, এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, আইএল মানেই আইটি, আইএল বা আইটি একই জিনিস, তাহলে কি হবে? ভিটিএইচ ডিভাইডেড আরএল প্লাস আরটিএইচ। এটাকে আইএল এর সূত্র যদি লেখো তুমি, ভিটিএইচ ডিভাইডেড আরএল প্লাস আরটিএইচ, এটা হচ্ছে আইএল বা লোড কারেন্ট নির্ণয় করার সূত্র, ঠিক আছে? তো আইএল এর আনসার কত আসবে? 200/160 কত আসে? ক্যালকুলেটর নিয়ে বসো নাই তাইলে কেউ? হ্যাঁ, 1.25 অ্যাম্পিয়ার। অলরাইট, এই হচ্ছে আনসার, এটাই আলটিমেট আনসার। এখানে অবশ্যই লিখে দিবা আনসার, এনএস দিয়ে ঘর করে দিবা। এটা হচ্ছে থেভেনিন থিওরেম ব্যবহার করে আমরা একটা সার্কিট সলভ করলাম, ঠিক আছে? থেভেনিন থিওরেম ব্যবহার করে আমরা একটা সার্কিট সলভ করলাম। এই সার্কিটটাই আমরা সলভ করব কিভাবে? নর্টন থিওরেম ব্যবহার করে, ঠিক আছে? এই সার্কিটটা আমরা কি করব? নর্টন থিওরেম ব্যবহার করে সলভ করব। ক্লিয়ার? কি কোনটা? এই যে এটা, এই যে জাস্ট ভিটিএইচটা কি, আরএল খুলে দিলে এর আরআরিতে যেই লুপটা পাওয়া যায়, এই লুপটার ভোল্টেজই হচ্ছে ভিটিএইচ। তো এই যে 5 ওহম, কেন 5 ওহমের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে না কেন, এটা বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য এটা বাদ। এখন তাহলে যদি এখান থেকে লুপ ফেলো, এখান থেকে লুপ ফেলো, এর আরআরিতে আমরা ভিটিএইচ পাবো, ভিটিএইচ এর সেকেন্ড সাইন নিচে আমরা প্লাস ভিটিএইচ, তারপর 30 ওহমের সেকেন্ড সাইন হচ্ছে মাইনাস, এরপর এর কারেন্টটা আমরা বের করছি 3, এই জন্য 30 ইন্টু 3, তারপর হচ্ছে এর সেকেন্ড সাইন হচ্ছে মাইনাস, এর ভোল্টেজ হচ্ছে 110 ভোল্ট ইকুয়ালস টু 0। কেভিএল প্রয়োগ করছি ডিরেক্ট। যেই দিক থেকে যেই দিকের টোটাল রেজিস্ট্যান্স বের করব সেটা প্রথম দিক, আর এটা শেষের দিক। যেই দিকের টোটাল রেজিস্ট্যান্স বের করব সেটা প্রথম দিক, এর উল্টাটা শেষের দিক। এখন বাম হোক ডান হোক সেটা তো দেখার বিষয় না, সার্কিটের ডান, তোমাদের তো মানে যে কোনো ম্যাথ একটু ঘুরাই দিলেই তুমি আনসার করতে পারবা না, উল্টা পাল্টা আনসার করে দিয়ে চলে আসবা। ডান বাম তো কথা না, ডান বাম তো কথা না, কথা হইল যে তোমার রেজিস্ট্যান্স যেই দিকে হবে তার বিপরীত দিকটা অলওয়েজ শেষের দিক। এই ক্ষেত্রে হচ্ছে তোমার ডান দিকে, সরি বাম দিকে। আমি যদি এটা এই সার্কিটটা ঘুরাই এই পাশে লিখতাম তখন বাম দিকে হয়ে যাইতো শেষের দিক।
প্লাস সব সময় প্লাস সব সময় উপরে ধরবা। এই যে দেখো এই ভোল্টেজের প্লাস পয়েন্টও কিন্তু আমি উপরেরটা প্লাস ধরছি, নিচেরটা মাইনাস ধরছি। এই জায়গার যদি এখানে মাইনাস ধরো তাহলে আর নিচেরটা মাইনাস লিখতে হবে, উপরেরটা প্লাস লিখতে হবে। এখানে যদি মাইনাস লেখো তাহলে উপরেরটা মাইনাস ধরতে হবে। তুমি এখানে যা ধরবা ইকুইভ্যালেন্ট সার্কিটের ডিরেকশন সেইভাবে দিতে হবে তোমার। থেভেনিনের সোর্স একটাই থাকে, থেভেনিনের সোর্স দুইটা থাকে না। ভিটিএইচ একটাই বের করতে হয়, দুইটা বের করতে হয় না। আর এই জায়গার এই সার্কিটের ভিতরে যেগুলো সোর্স দেয়া আছে এগুলো তো ফিক্সড, এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না কখনো। সার্কিটে যেগুলো সোর্স দেয়া থাকবে এগুলোর মান কখনোই চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার হয়েছে সবকিছু? বুঝতে পারছো? ওকে, এরপর আমরা এই সার্কিটটাই হচ্ছে নর্টন থিওরেম দিয়ে সলভ করব, যদিও এটা একটু হবে, বড় হবে নর্টন থিওরেম দিয়ে সলভ করলে, তবুও আমরা করব। নর্টন থিওরেমে কি করতে হয়? হ্যাঁ, লোড রেজিস্ট্যান্স কি করতে হবে? লোড রেজিস্ট্যান্স কি করতে হবে? বের করতে হবে না শর্ট করে দিতে হবে? লোড রেজিস্ট্যান্স তো দেয়াই আছে, লোড রেজিস্ট্যান্স শর্ট করে দিতে হবে। আর থেভেনিন থিওরেমে হচ্ছে লোড রেজিস্ট্যান্স ওপেন করে দিতে হয়। এই জিনিসটা কিছুক্ষণ আগেই বলছি, দেখো তোমাদের মনোযোগের কি অভাব। ক্লাসের শুরুতে এই জিনিসটা বলছি কিন্তু মাথায় ঢুকেনি তোমাদের। এই সার্কিটটাই নর্টন থিওরেমে করতে গেলে থেভেনিন থিওরেমে যেটা ওপেন হয়ে যাইতো, ওপেন হয়ে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা লিখতে হইতো, এখন নর্টন থিওরেমের ক্ষেত্রে আমরা কি করব? ওই জায়গাটাই হচ্ছে আমি শর্ট করে দিব, শর্ট করে দিয়ে এই জায়গার কারেন্ট বের করব। আগে এর আড়াআড়িতে ভোল্টেজ বের করতাম ভিটিএইচ থেভেনিন থিওরেমের ক্ষেত্রে, আর নর্টন থিওরেমের ক্ষেত্রে শর্ট প্রান্তের কারেন্ট বের করতে হবে যেটা হচ্ছে আইএন। ঠিক আছে, এই আইএনটা আমাকে বের করতে হবে। তো এখানে একটা ঝামেলা বেঁধে গেছে। কি ঝামেলা বেঁধে গেছে? কি ঝামেলা বেঁধে গেছে বলো দেখি। এখানে হচ্ছে দুইটা ভোল্টেজ সোর্স আছে, তো কারেন্ট বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। কি পদ্ধতি অবলম্বন করতে পারি? কেভিএল কেসিএল দিয়ে কারেন্ট বের করতে পারি, অথবা সুপারপজিশন থিওরেম দিয়ে কারেন্ট বের করতে পারি, অথবা ভোল্টেজ ডিভাইডার দিয়েও কারেন্ট বের করতে পারি। ভোল্টেজ ডিভাইডার দিয়ে এখানে কারেন্ট বের করার ক্ষেত্রে অনেক ঝামেলা হবে। হ্যাঁ, তো আমরা হয় সুপারপজিশন থিওরেম ইউজ করব, না হলে কি ইউজ করব? কেভিএল কেসিএল। কোনটা দিব বলো? ওকে, সুপারপজিশন থিওরেম দিয়ে এটা একবার অ্যাক্টিভ হবে, এটা একবার অ্যাক্টিভ হবে। এটা একবার অ্যাক্টিভ হইলে একবার হচ্ছে আমরা একটা কারেন্ট পাবো এখানকার, আবার এটা একবার অ্যাক্টিভ হলে আরেকবার এটার কারেন্ট পাবো। ঠিক আছে, কেভিএল কেসিএল দিলে হচ্ছে দুই লাইনে হয়ে যায়, সুপারপজিশন দিয়ে একটু বড় হবে আর কি। তো সুপারপজিশন থিওরেম দিয়ে করো। when 108 ভোল্ট ইজ অ্যাক্টিভ, যখন 108 ভোল্ট অ্যাক্টিভ তখন এটা ইনঅ্যাক্টিভ, এটা শর্ট। ঠিক আছে, এখন আইএন কারেন্ট বের করো। তো আইএন কারেন্ট, এই শাখার কারেন্টই তো আইএন কারেন্ট। তো আইএন কারেন্ট বের করতে গেলে আমার হচ্ছে আইটি বা টোটাল কারেন্ট বের করতে হবে। টোটাল কারেন্ট কত হবে তখন? আইটি ইকুয়ালস টু হবে কত? 108 ডিভাইডেড বাই 5 প্যারালাল 30, সরি 3 দিয়ে দিচ্ছি, 30 প্যারালাল 5। এটা আর এটা প্যারালাল না? এই জায়গার টোটাল রেজিস্ট্যান্স বের করো। এখন আমি রেজিস্ট্যান্স বের করতেছি এই পাশ থেকে, তাহলে এই সার্কিটের শেষ প্রান্ত হচ্ছে এই পাশে। যদি আমি এই পাশ থেকে টোটাল রেজিস্ট্যান্স বের করতাম তাহলে শেষ প্রান্ত হতো এই পাশে। তো যেহেতু এই যে এখান থেকে টোটাল রেজিস্ট্যান্স বের করছি, সোর্স যেহেতু এটা, তো এই পাশ থেকে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হলে কি করতে হবে? 5 আর 30 হচ্ছে প্যারালাল, লিখে দিলাম। তার সাথে সিরিজে আছে 6, লিখে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা বলো? যদি ক্লিয়ার হয়ে থাকো টোটাল এটা, তাহলে টোটাল কারেন্ট কি হবে? টোটাল ভোল্টেজ ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স। বের করার সূত্র কি? ডিভাইডেড দিয়ে নিবা 108
নিচে কি আছে, নিচে ইচ্ছা মতো ব্র্যাকেট দিয়ে নিবা, 30 প্যারালাল প্লাস 5 প্যারালাল ব্র্যাকেট প্যারালাল প্লাস কত আছে 6। যদি তোমার হচ্ছে ডিভাইডের নিচে অনেকগুলো ব্র্যাকেট দাও তাহলে অনেক সময় কাজ করে না। হ্যাঁ, ওটা হচ্ছে যদি ডিভাইড না থাকতো তাহলে একাধিক ব্র্যাকেট দিলেও সমস্যা ছিল না। ওকে, এখন করো, কত আসবে? 10 পয়েন্ট কত আসছে কারেন্ট? টোটাল কারেন্ট কত আসছে? 10 পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই জায়গার কারেন্টটা পাইলাম, এই কারেন্টটা ভাগ হয়ে একবার এই দিকে গেছে আর একবার এই দিকে গেছে, তাই না? তো আমার এই কারেন্টটাই তো দরকার, তো ওই কারেন্টটা বের করো। আই প্রাইম, আই প্রাইম ইকুয়ালস টু কি হবে? টোটাল কারেন্ট 10.5 ইন্টু বিপরীত শাখা, এটার বিপরীত শাখা কোনটা? 30 ডিভাইডেড বাই বিপরীত শাখা এবং নিচ শাখা, এই হচ্ছে আই প্রাইম। হ্যাঁ, টোটাল ক্যালকুলেশন করলে কত আসে? 10.5 ইন্টু 30 ডিভাইডেড বাই 35 কত আসে বলো? তাহলে ভুল করছো। 108 ডিভাইডেড বাই 30 5 প্লাস 6 10.5 আসে। তুমি ভুল করছো ক্যালকুলেটারে। এখানে হচ্ছে 30-এর সাথে 5 প্যারালাল আছে, তার সাথে সিরিজ আছে 6, আর উপরে 108 আছে। এই যে এমনে করো, এমনে দেখো, উপরে দেখো কি কেমনে টাইপিং করছি। তো আই প্রাইম বের হয়েছে কত? 9 অ্যাম্পিয়ার। আর সেটা কোন দিকে যাচ্ছে? এখান থেকে কারেন্ট এসে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে ডিরেকশন হবে কোন দিকে? উপর থেকে নিচের দিকে। ওকে, এরপরে when 110 ইজ অ্যাক্টিভ, 110 অ্যাক্টিভ হইলে কি হবে? 110 অ্যাক্টিভ হইলে এটা ইনঅ্যাক্টিভ, মানে শর্ট হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে 110 ভোল্ট। ওকে, তাহলে এই জায়গার রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স কি হবে? এটা এখানে লেখা আর এখানে লেখা একই কথা, তার মানে 6 প্যারালাল 30 হবে, তার সাথে সিরিজ এই যে আরটিএস এর মতো হবে আর কি। তাহলে আইটি ইকুয়ালস টু কি হবে? এই জায়গার আইটি ইকুয়ালস টু কি হবে? 110 ডিভাইডেড বাই 6 প্যারালাল 30 প্লাস কত? 5। 110 বাই 10 আসে, তাহলে আমার কত আসে? 11 অ্যাম্পিয়ার। তো এই তোমার হচ্ছে প্রথম এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটার কারেন্ট, টোটাল কারেন্ট ছিল এই আইটি, এই আইটি এই বিন্দুতে এসে এখানে গেছে একবার, এখানে গেছে, মানে একবার ভাগ হয়েছে, এই জন্য হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডিং রুল প্রয়োগ করছি। কিন্তু এই জায়গায় দেখো, এই জায়গায় ভোল্টেজ সোর্স যেহেতু এই লুপেই, তার মানে এই আইএন কারেন্টটাই কিন্তু টোটাল কারেন্ট। আইএন কারেন্টটাই কি টোটাল কারেন্ট না? এই যে আইটি যেটা বের করছি সেটাই কিন্তু, সেটাই কি কারেন্ট? আইএন কারেন্ট না? ওকে, তো এটার ডিরেকশন কোন দিকে হয়েছে দেখো তো? এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে কারেন্ট গেছে, একবার এই পাশে গেছে আর একবার এই পাশে গেছে, গিয়ে উপর থেকে কিন্তু নিচেই আসছে, উপর থেকে নিচেই ব্যাক করছে, তার মানে এর ডিরেকশনও এই দিকেই। তাহলে এটাকে আমরা আইটি বলতে পারি বা আই ডাবল প্রাইম বলতে পারি। ঠিক আছে, তো আইএন ইকুয়ালস টু কি হবে? তাহলে নর্টন থিওরেম থেকে আইএন ইকুয়ালস টু কি হবে? আই প্রাইম প্লাস, যেহেতু দুইটার ডিরেকশন সেম, আই ডাবল প্রাইম ইকুয়ালস টু কি হবে? 9 প্লাস 11 ইকুয়ালস টু 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো নর্টন কারেন্ট বের হইলো কত?
20 অ্যাম্পিয়ার। সুপারপজিশন থিওরেমে যদি একাধিক সোর্স থাকে তাহলে একটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ। কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন হয়ে যাইতো, ভোল্টেজ সোর্স থাকলে সেটা শর্ট হয়ে যাইতো। তো এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, তো এইটা যেহেতু অ্যাক্টিভ করছি এই ভোল্টেজ সোর্সটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে শর্ট হয়ে যাবে। তো যখন 108, এটার মানে 108, এটা অ্যাক্টিভ করছি, তো আমার বের করতে হবে এই কারেন্টটা। হ্যাঁ, এই কারেন্টটা বের করতে হবে। তো এই জায়গা আমি হচ্ছে টোটাল কারেন্টটা কোনটা, এই সিরিজ সার এই জায়গায় কারেন্টটা, এই জায়গার কারেন্টটাকে আমি টোটাল কারেন্ট বলতে পারি, কারণ সোর্স তো এটা, সোর্স থেকে যে কারেন্ট বের হয় সেটাকে টোটাল কারেন্ট বলতে পারি। তো আইটি যখন 108কে অ্যাক্টিভ করছি তখন আইটি ছিল এই জায়গায়, মানে এই শাখা দিয়ে প্রবাহিত হয়েছে এই জায়গায় যায়, আবার এই প্রান্তে গেছে এই প্রান্তে, মানে দুই ভাগ হয়ে গেছে। তো প্রথমে আমরা আইটি বের করছি 10.5, এই জায়গায় আসতেছে 10.5, সেটা ভাগ হয়ে এক অংশ এই জায়গায় যাচ্ছে এক অংশ এই জায়গায় যাচ্ছে। এখন আবার সেটা কারেন্ট ডিভাইডিং রুল বা সিডিআর প্রয়োগ করছি। সিডিআর প্রয়োগ করলে কি হয়, এই যে টোটাল কারেন্ট ছিল 10.5 ইন্টু এটার বিপরীত শাখা, আমরা এই জায়গার কারেন্ট বের করব, তার মানে এই জায়গার কারেন্ট বের করব, মানে বিপরীত শাখা হচ্ছে এটা। সিডিআর এর সূত্র হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল এই শাখার রেজিস্ট্যান্স প্লাস এই শাখার রেজিস্ট্যান্স করে দিছি। আমার সিডিআর এর বা এই আইএন প্রাইম ইকুয়ালস টু বের হয়েছে 9 অ্যাম্পিয়ার। এতটুকু ক্লিয়ার হইছো? এরপরে কি করছি, এটা আবার শর্ট করে দিছি। সুপারপজিশনের থিওরেমে একটা অ্যাক্টিভ করতে হয় আর একটা ইনঅ্যাক্টিভ করতে হয়, এখন এটা তোমার হচ্ছে অ্যাক্টিভ করে দিছি, ওটা শর্ট করে দিছি। এর ফলে কি হয়েছে, এই সার্কিটটা অ্যাক্টিভ হয়েছে, এই সার্কিটটা শর্ট হয়েছে। এখন এই যে টোটাল কারেন্টটা, এই সার্কিট অ্যাক্টিভ করে যে আমি কারেন্ট পাবো, সেই কারেন্টটা এটা না আইটি। হ্যাঁ, এই কারেন্টটা এই বিন্দুতে গিয়ে একবার এইদিকে যাবে আর একবার এইদিকে যাবে। হ্যাঁ, তো আমার এই দিকের কারেন্ট তো দরকার নাই, আর আমার তো মূল কারেন্ট বের করতে হবে আইএন। তো এই জায়গার যে কারেন্টটা সেটাই তো টোটাল কারেন্ট। হ্যাঁ, সোর্সে ঘুরে ঘুরে আবার এখানে ফিরে আসবে। তো আমার হচ্ছে এবার আর সিডিআর বা কারেন্ট ডিভাইডিং রুল দিতে হবে না, টোটাল কারেন্টটা আমরা যেটা পাবো টোটাল ভোল্টেজ ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, টোটাল রেজিস্ট্যান্স বের করার সময় এখন কি করতে হবে, আগে ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ ছিল এইটা, এখন ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ হচ্ছে এই পাশে। এই জন্য আগে টোটাল রেজিস্ট্যান্স বের করছি হচ্ছে 5 প্যারালাল 30, তার সাথে সিরিজ 6 ছিল আগেরটার ক্ষেত্রে। আর এখন যেহেতু এটা অ্যাক্টিভ এই পাশে, তার মানে শেষ সার্কিটের শেষ প্রান্ত এই পাশে, তার মানে হচ্ছে 6 প্যারালাল 30 হবে। 6 প্যারালাল 30 তার সাথে সিরিজ হচ্ছে 5। ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড টোটাল ভোল্টেজ ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু টোটাল কারেন্ট পাই, যেটা হচ্ছে I2 প্রাইম, যার মান আসছে 11। বুঝছো? ওকে, তো হ্যাঁ বলো। কই শর্ট হিসেবে কাজ করতেছে, 6 প্যারালাল 30 করছি না, এই দুইটা প্যারালাল হয়ে গেছে, প্যারালাল। যখন এই পাশ থেকে ধরতেছি তখন এই দুইটা প্যারালাল, এটা সিরিজ। আবার যখন এই পাশ থেকে ধরতেছি তখন এই দুইটা প্যারালাল, এটা সিরিজ। হ্যাঁ, কই টোটাল কারেন্ট 6 অ্যাম্পিয়ার দেখছো তুমি? হ্যাঁ, টোটাল কারেন্ট 10.5 অ্যাম্পিয়ার বের হয়েছে। হ্যাঁ, 6 ওহমের ভিতরে। আমার তো 6 ওহমের কারেন্ট দরকার নাই, আমার দরকার আইএন এর কারেন্ট দরকার। হ্যাঁ, তো নর্টন কারেন্ট বের করতে হবে আমার, এই জায়গার কারেন্ট বের করতে হবে আমার। এই জায়গার কারেন্ট দিয়ে কি করবো, টোটাল কারেন্ট দিয়ে কি করবো আমি, লাগবে এই জায়গার কারেন্ট। এখন বাই চান্স যখন এটা অ্যাক্টিভ করছি, এটার আইএন কারেন্টটাই হচ্ছে টোটাল কারেন্ট এই সোর্সের ক্ষেত্রে, কিন্তু এই সোর্সের ক্ষেত্রে টোটাল কারেন্ট আইএন কারেন্ট তো না। হ্যাঁ, কই সামনে দুই ভাগ হবে? আচ্ছা ধরো দুই ভাগ হইল, ধরো এখানে গিয়ে দুই ভাগ হয়ে গেল, এখানে এক ভাগ গেল, এখানে এক ভাগ গেল। আমি বলি, তারপর তুমি বলো। যে এই কারেন্ট আবার এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখানে আসলো, এই কারেন্ট এখানে ঘুরে এখানে আসলো। তো এই কারেন্ট আবার হচ্ছে
এই কারেন্ট, এই দুইটা কারেন্ট যে দুই ভাগ হয়ে গেছিল, মিলিত হয়েছে কিনা এই জায়গায় এসে? মিলিত হয়েছে? মিলিত হয়ে আবার সেই টোটাল কারেন্টই এখানে আসছে কিনা? কোনো সোর্স থেকে যদি টোটাল কারেন্ট বের হয় তাহলে সেই সোর্সের টোটাল কারেন্টই আসবে, ডিভাইডেবল কারেন্ট আসবে না। ভাগ হয়ে যায় জাস্ট এই শাখায় আর এই শাখায়, এই দুইটা শাখায় ভাগ হয়ে গেছে। আমার যদি 6 ওহমের দরকার হইতো তখন আমি কারেন্ট ডিভাইডার রুল আবার ফেলতাম। আমার তো দরকার 5 ওহমের, তো 5 ওহমের কারেন্টটাই তো এই টোটাল কারেন্ট। বুঝতে পারছো? তো নর্টন কারেন্ট আমার বের হয়েছে 20 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর নর্টন রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়? ওই যে আরটিএইচ যেভাবে বের করে আরএন একইভাবেই বের করবা। হ্যাঁ, আগে সার্কিট কি ছিল? মূল সার্কিটটা ছিল এরকম, মূল সার্কিট ছিল এরকম। হ্যাঁ, এই জায়গায় ভোল্টেজ সোর্স একটা, এই জায়গায় ভোল্টেজ সোর্স একটা। তো আরটিএইচ আমরা বের করছি কিভাবে? এই যে তোমার হচ্ছে থেভেনিন সার্কিটে এটা ওপেন করছি, ওপেন করে এখান থেকে শুরু করে এই জায়গার ইনপুট রেজিস্ট্যান্স ধরে বাকিটার পুরো আরটিএইচ বের করছি। আরএন এর ক্ষেত্রেও সেম। আরএন এর ক্ষেত্রে যদিও এটা শর্ট হয়, তোমার আরএন বের করতে গেলে এই জায়গায় হচ্ছে ওপেন করে দিতে হবে। ওপেন করে দিয়ে এই একই সিস্টেমেই আরএন ইকুয়ালস টু আরটিএইচ, আমি কিছুক্ষণ ক্লাসের শুরুতেই লিখে দিছি, আরএন আর আরটিএইচ দুইটা সমান। হ্যাঁ, আরটিএইচ যেভাবে বের করে আরএন সেমভাবে বের করে। এটা যেহেতু আমরা একই ম্যাথ করতেছি এই জন্য সার্কিটটা একই। যদি আলাদা ম্যাথ করতা, ওই শর্ট প্রান্ত যেটা শর্ট করছো তুমি, যেখানে আরএন লাগানো ছিল সেটা ওপেন করে দিয়ে এখানে আরএন লিখে দিবা। আরএন লিখে দিয়ে এই পাশ থেকে তোমার আরএন বের করবা। তো এই পাশ থেকে আরএন বের করলে কি হবে? 6 প্যারালাল 30, 6 প্যারালাল 30 প্লাস 5, এই যে 10 ওহম। আরটিএইচ ইকুয়ালস টু আরএন, একই মান আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? না বুঝলে বলো। ওকে, এখন হচ্ছে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম দেখতে হয়েছিল? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমরা হচ্ছে উপর থেকে নিচে দিয়েছিলাম কারেন্ট ডিরেকশন। হ্যাঁ, এই যে এটার কারেন্ট ডিরেকশন কি উপর থেকে নিচে ছিল, তোমার এটার কারেন্ট ডিরেকশন উপর থেকে নিচে দিবা। আইএন এর মান কত কত আসছে? 20 ওহম না? 20 ওহম আসছে না? সরি, 20 অ্যাম্পিয়ার। আইএন এর মান কত? 20 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? প্যারালাল সার্কিট হবে। এখানে হবে আরএন আর এখানে হবে আরএল। আরএন এর মান কত? আরএন এর মান ওই আরটিএইচ এর মতোই 10 ওহম। আর আরএল এর মান কত ছিল? 150 না? 150 ওহম। হ্যাঁ, ভোল্টেজ সোর্স দেওয়া আছে যেদিকে কারেন্ট ছোট তো সেই দিকেই হবে, তাই না? কই কই ভোল্টেজ সোর্স পাইলা তুমি আবার? নর্টনে কই আবার ভোল্টেজ সোর্স? ওই সর্বপ্রথম যে ভোল্টেজ সোর্স দেওয়া থাকবে সার্কিটে, সার্কিটের ভোল্টেজ সোর্সের সাথে কারেন্ট সোর্সের কোনো সম্পর্ক নাই। তুমি এই নর্টন কারেন্ট বের করতে ডিরেকশন যে পাশে ধরবা উপর থেকে নিচে, তোমার নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে ডিরেকশন ওই কারেন্ট সোর্সের ডিরেকশন সেম থাকতে হবে। যেরকম আমরা থেভেনিন সার্কিট আর্ট করতে এখানে প্লাস এখানে মাইনাস ধরছিলাম, এই জন্য উপরের ভোল্টেজ সোর্সের উপরের চিহ্ন প্লাস নিচের চিহ্ন মাইনাস ধরছি। আর নর্টনের ক্ষেত্রে কারেন্ট ডিরেকশন নিচের দিকে ধরছি, কারেন্ট সোর্সের ডিরেকশনও নিচের দিকেই থাকতে হবে। কোনো ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সের সাথে কোনো সম্পর্ক নাই। তো এতটুকু বোঝা গেছে কিভাবে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আর্ট করলাম। তো এখন এই জায়গার কারেন্ট বের করো, তুমি এই জায়গার কারেন্ট বের করো। আমরা হচ্ছে থেভেনিন থিওরেম প্রয়োগ করে এই আরএল এর কারেন্ট বের করছিলাম 1.25। এখন 1.25 আসে কিনা দেখো। তো এই জায়গার কারেন্ট হচ্ছে কত? এই জায়গার কারেন্ট হচ্ছে তোমার 20 অ্যাম্পিয়ার। সেটা ভাগ হয়ে একবার এইদিকে গেছে একবার এইদিকে গেছে। তো কারেন্ট ডিভাইডিং রুল প্রয়োগ করো। আর আইএল এর কারেন্ট কত হবে? আইএল এর কারেন্ট হবে টোটাল কারেন্ট 20 ইন্টু 150 ডিভাইডেড বাই 150 ইন্টু কত? 150 প্লাস 10 কত আসে? এটা হবে 10।
তাই তো বলি, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স। এটার কারেন্ট বের করতেছে, তার মানে বিপরীত শাখা এটা না, বুঝতে পারছো? মান কত আসে, মান কত আসে? আরে কিসের 7 পয়েন্ট, ক্যালকুলেটর চাপা শিখো নাই এখনো। 200 ইন্টু 10 কত হয়, সরি 20 ইন্টু 10 কত হয়? 200 ডিভাইডেড 160 করো, কত আসে? বা 200 ভাগ 160 করো। হ্যাঁ 1.25 আসছে, এই জায়গার কারেন্ট আসছে। আর হচ্ছে তোমার থেভেনিন থিওরেমে কারেন্ট কত আসছিল, ওই আরএল এর কারেন্ট কত আসছিল? 1.25 আসছিল। তাহলে এর দ্বারা কি বুঝলা, যে একটা সার্কিট যেভাবেই যে থিওরেমেই তুমি সলভ করো না কেন, কারেন্ট এর মান সেম আসবে যদি তুমি ম্যাথ ঠিকঠাক করো। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এ কোনো ম্যাথ করতে চাইলে তোমাকে কি করতে হবে জানো? ওই ম্যাথটা থেভেনিন থিওরেম বা নর্টন থিওরেমে সলভ করতে হবে। বেশিরভাগ সময় থেভেনিন থিওরেমেই সলভ করা হয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ম্যাথ। এই যে এই সার্কিটটা দেখতে থেভেনিনের মতো না, ভিএস আরএস আরএল, এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের মতো দেখতে না? এটা কথা কয় না। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম কি না? তো তোমার জেনারেলি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ম্যাথ এভাবে থাকবে না, ওই যে থেভেনিন সার্কিটের মতো একটু বড় বড় থাকবে, সেটাকে তুমি থেভেনিন থিওরেম প্রয়োগ করে এই স্ট্রাকচারে আনতে হবে, তারপর সেটাতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার প্রয়োগ করতে পারবা। একজন ম্যাথ দিছো, একটা ম্যাথ আছে এখানে, উইস্টন ব্রিজ দেওয়া আছে, উইস্টন ব্রিজ দিয়ে বলছে যে 2 ওহমের কারেন্ট নির্ণয় করো। ওইটা কিভাবে নির্ণয় করবা? 2 ওহমটা থেভেনিন থিওরেমে খুলে দিবা, খুলে দিয়ে ওটাই হচ্ছে আরএল। বাকি তুমি জাস্ট কি করবা, যে কোনো এক পাশ থেকে ভিটিএইচ বের করবা, যে কোনো এক পাশ থেকে ভিটিএইচ বের করলেই হয়ে যাবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা আমি আগে লিখি। থিওরেমে কি বলছে, কোনো ডিসি সোর্স হতে কোনো রেজিস্টিভ লোডে, কোনো রেজিস্টিভ লোডে, রেজিস্টিভ লোড বলতে বোঝায় যে আরএলটাকে, ঠিক আছে? কোনো রেজিস্টিভ লোডে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে, পাওয়ার কি বলো, ট্রান্সফার হবে তখনই যখন লোড, একবারে ডিরেক্ট আরএল লিখে দাও, আরএল সোর্সের সাথে সংযুক্ত, মানে হচ্ছে আরএস ইকুয়ালস টু আরএল হবে, যখন আরএল ইকুয়ালস টু আরএস হবে, ঠিক আছে? এটাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আরো কিছু আছে? হ্যাঁ আছে, সিরিজ রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্সের রোধের সমান হবে, এটি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। রেজিস্ট্যান্স সোর্সের সাথে সংযুক্ত সিরিজ রেজিস্ট্যান্স বা সোর্স রেজিস্ট্যান্সের সমান হবে। ওই এটাই তো বলছে আরএস এর কথা। এই আরএসই হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স বা সোর্স রেজিস্ট্যান্স। কিছুক্ষণ আগে কি বলছি তোমাদের, যে এই সার্কিটটা দেখতে থেভেনিন সার্কিটের মতো না, এখানে আমরা থেভেনিন সার্কিট হইলে আরটিএইচ লিখতাম না, ওইটাই বলছে যে
একটা ডিসি সার্কিটে ডিসি সোর্স থেকে তখনই ম্যাক্সিমাম পাওয়ার বা সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে যখন লোড রেজিস্ট্যান্স এর সাথে সোর্সের যে সিরিজ রেজিস্ট্যান্স আছে বা থেভেনিন রেজিস্ট্যান্স আছে এই দুইটার ভ্যালু সমান হবে। ঠিক আছে, বুঝতে পারছো যে ডিসি সোর্স থেকে তখনই সর্বোচ্চ বা ম্যাক্সিমাম পাওয়ার এই আরএল এ ড্রপ হবে বা লোড রেজিস্ট্যান্স, এই যে বলছে রেজিস্টিভ লোডে ড্রপ সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে ভিসি থেকে বা ডিসি সার্কিট থেকে ডিসি সোর্স থেকে একটি ডিসি সোর্স হতে কোনো রেজিস্টিভ লোডে এই আরএল এ সর্বোচ্চ পাওয়ার ড্রপ হবে তখনই যখন আরএস বা আরটিএইচ ইকুয়ালস টু আরএল হবে। এটাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। বুঝতে পারছো? তো এখানে হচ্ছে আমরা আইএল বের করার সূত্র কি দেখছিলাম? থেভেনিন সার্কিটে আইএল ইকুয়ালস টু কি ছিল? ভিটিএইচ ডিভাইডেড আরটিএইচ প্লাস আরএল, এই সূত্র ছিল না? এই সূত্রটা কাজে লাগবে। তো ম্যাক্সিমাম পাওয়ার বলতে পি ম্যাক্স বুঝায় না? ম্যাক্সিমাম পাওয়ার বলতে কি বোঝায়? পি ম্যাক্স। হ্যাঁ, তো সূত্রে বাংলা লেখায় কি বলছে যে রেজিস্টিভ লোডে সর্বোচ্চ পাওয়ার মানে ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার কোথায়? রেজিস্টিভ লোডে, এই জায়গায় ম্যাক্সিমাম পাওয়ার প্রবাহিত হবে। তো পি ম্যাক্স লোড আমরা বলে দিতে পারি। পি এর সূত্র হচ্ছে আই স্কোয়ার আর। হ্যাঁ, যেহেতু এটা রেজিস্টিভ লোডের কথা বলছে এই জন্য আইএল স্কোয়ার আর এল দিলাম। বুঝতে পারছো? তো এই আইএল এর মান এখানে বসায় দাও। আইএল এর মান এখানে বসাই দিলে কি হবে ভাইয়া? আরটিএইচ প্লাস আরএল হোল স্কোয়ার ইনটু আরএল, এরকম হয় কিনা? তো এতটুকু বোঝা গেছে। এই পিএল ম্যাক্স ইকুয়ালস টু আমরা তাহলে লিখতে পারি পিএল ম্যাক্স ইকুয়ালস টু লিখতে পারি ভিটিএইচ স্কোয়ার আরএল ডিভাইডেড আরটিএইচ প্লাস আরএল হোল স্কোয়ার। লিখতে পারি? এটাকে লিখতে পারি এভাবে? এভাবে লেখা যায়? ওকে, তো এই জিনিসটাকে আমার ডিফারেন্সিয়েট করলে, হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের শর্ত কি? আরএস ইকুয়ালস টু আরএল, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে চাইলে আমাকে ডিফারেন্সিয়েশনের সাহায্য নিতে হবে। ডিপিএল ম্যাক্স ডিভাইডেড আরএল। হ্যাঁ, আমি হচ্ছে এরকম পড়ছি না, ডিওয়াই বাই ডিএক্স। ডিফারেন্সিয়েশন আছে তোমাদের ম্যাথ 2 তে? ডিফারেন্সিয়েশন পড়ছো? ডিফারেন্সিয়েশন পড়ছো? ওকে, তাহলে তো ডিওয়াই ডিএক্স বুঝবা। তো আমরা হচ্ছে এই পাওয়ারটাকে লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? তো দেখি ডিফারেন্সিয়েট করে কি হয়। এই যে ডিওয়াই ডিএক্স লিখছিলাম না, ডিওয়াই ডিএক্স মানে কি? ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর পি ডিপিএল ম্যাক্স ডিভাইডেড ডিআরএল ইকুয়ালস টু কি হবে? আরএল এর সাপেক্ষে পিএল কে ডিফারেন্সিয়েশন। পিএল এর মান কত? ভিটিএইচ স্কোয়ার আরএল ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল হোল স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড ডিআরএল। এটা হচ্ছে পিএল এর মানটা বসাইলাম। বুঝা গেছে? এই জায়গাটাকে আমরা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র ছিল, সেই সূত্রটা হচ্ছে ইউ ভাগ ভি এর সূত্র। সূত্রটা কি? ইউ বাই ভি, ডি ডিএক্স ইউ বাই ভি এর সূত্র। সেই সূত্রটা ছিল ভি স্কোয়ার ডিভাইডেড ইউ ডিডিএক্স ভি, সরি, ভি স্কোয়ার ডিভাইডেড ইউ ডিডিএক্স ভি মাইনাস
ভি ডি ডি এক্স ইউ। এই সূত্রে এটা ফেলাইতে হবে। দেখো এই ডি ডিএক্স এই ফর্মে আছে, কিন্তু ডি বাই ডি আর এল এটাকে আমরা বলবো ভি, আর এটাকে আমরা বলবো ইউ। ঠিক আছে, এই সূত্রে আমরা এই সূত্রর স্ট্রাকচার হচ্ছে এটা। এখন আমরা সেটাকে এটাতে ভাঙবো। গট ইট? তোমার হচ্ছে ভিটিএইচ কিন্তু কনস্ট্যান্ট, এজন্য ভিটিএইচ কে তুমি আলাদাই রাখো। ভিটিএইচ যেহেতু কনস্ট্যান্ট, ভিটিএইচ স্কোয়ারকে আলাদা রাখলাম। বাকিটুকু এটা হচ্ছে ভিটিএইচ স্কোয়ার ইন্টু আর এল ছিল, আর নিচে কি ছিল, আরটিএইচ প্লাস আর এল হোল স্কোয়ার এরকম ছিল। তো আমরা হচ্ছে ভি ধরবো এটাকে, আর ইউ ধরবো এটাকে। আর এটা যেহেতু ফিক্স মান, ভোল্টেজের একটা নির্দিষ্ট মান আছে, হ্যাঁ, এই জন্য এটাকে আমরা সাইডে রাখবো, ওটাকে ভি বা ইউ এর মধ্যে নিয়ে আসবো না। আমরা এটাকে ভি ধরবো আর এটাকে ইউ ধরবো। হ্যাঁ, না, উপরেরটাকে আমরা ইউ ধরবো, সরি, এখানে ইউ বাই ভি, উপরেরটা থাকে ইউ, নিচেরটা হয় ভি। ওকে, উপরেরটাকে আমরা কি ধরবো, উপরেরটাকে ইউ ধরবো, নিচেরটাকে কি ধরবো, উপরেরটা হচ্ছে ইউ, নিচেরটা হচ্ছে ভি। হ্যাঁ, তো সূত্র অনুযায়ী কি ডিভাইডেড বাই ভি স্কোয়ার হবে। তো আরটিএইচ প্লাস আর এল, একটা তো হোল স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার দিলে টু দি পাওয়ার 4 হয়ে যায় না, টু দ্য পাওয়ার অফ 4 হয়ে যায় কি না? ওকে, এটা হচ্ছে ভি স্কোয়ার গেল সূত্র অনুযায়ী। তারপর হচ্ছে ইউ কে রাখবো, ভি রে ডিফারেন্সিয়েট করব। এই যে দেখো ইউ ডি ডিএক্স ভি, ইউ হচ্ছে আর এল কে ফিক্স রাখবো। এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে মানে এক্স স্কোয়ার, ধরো এই পুরোটা এক্স, তার উপর স্কোয়ার আছে, এটাকে ডিফারেন্সিয়েট যদি করো তাহলে আসে 2x। হ্যাঁ, তাহলে এটা ইন্টু 2 আর টি এইচ আর এল লিখলা, 2 RTH প্লাস আর এল মাইনাস ইউ ডিডিএক্স ভি হয়ে গেল। এরপরে কি করতে হবে, ভিটাকে ফিক্স রাখো, RTH প্লাস আর এল হোল স্কোয়ার। হ্যাঁ, ফিক্স রেখে কি করবা, এখন আর এলটাকে ডিফারেন্সিয়েট করবা। আর এলটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স রে ডিফারেন্সিয়েট করলে, যদি এক্স রে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 1 পাওয়া যায়। তো আমরা এখানে যে ডি বাই ডি আর এল, হ্যাঁ, এটাকে যদি আর এল কেই ডিফারেন্সিয়েট করো তাহলে আমরা এখানে কি পাবো, ইন্টু 1 পাবো না? বুঝছো এতটুকু? মানে একবার হচ্ছে ইউ কে ফিক্স রাখছি, ভি রে ডিফারেন্সিয়েট করে এটা আসছে। এরপর হচ্ছে ভি কে ফিক্স রাখছি, ইউ কে ডিফারেন্সিয়েট করে 1 আসছে। বুঝতে পারছো? বুঝা গেছে? ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0 মানে এদের ডিফারেন্সিয়েশন হবে 0, ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। ওকে, আর কনস্ট্যান্টকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, কনস্ট্যান্ট মান হয়ে যায় 1। ওকে, তার মানে এই ভ্যালুটাও আর থাকবে না, আলটিমেটলি থাকে আমার হচ্ছে 2 আর এল RTH প্লাস আর এল মাইনাস RTH প্লাস আর এল হোল স্কোয়ার ডিভাইডেড বাই RTH প্লাস আর এল টু দ্য পাওয়ার অফ 4 ইকুয়ালস টু 0। এটাকে আমি এভাবে লিখছি। বুঝতে পারছো? এখন হচ্ছে লব এবং হরকে তুমি হচ্ছে আর টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো। তাহলে লবকে আর টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কি আসে, ও ভাগ করার তো প্রয়োজন নাই, এটাকে যদি 0 দ্বারা গুণ করো তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে। হ্যাঁ, এটাকে এটা দ্বারা গুণ করো, মানে ভাগ আকারে আছে, গুণ করো, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। থাকবে হচ্ছে 2 আর এল RTH প্লাস আর এল মাইনাস RTH প্লাস আর এল হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে?
এখন কি করা যায়, তোমার এই আরটিএইচ প্লাস আরএল কে আমরা কমন নিতে পারি, এটাকে কমন নিলাম, এখানেও কমন নিলাম, এখানেও কমন নিলাম, কমন নিলে কি থাকে, এই জায়গায় থাকে হচ্ছে 2RL মাইনাস এই জায়গায় একটা আরটিএইচ প্লাস আরএল থাকে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা আরটিএইচ প্লাস আরএল কমন নিছি, এখানে দুইটা আছে তার মধ্যে একটা কমন নিলে একটা থাকে। ঠিক আছে, ওকে, ইকুয়ালস টু 0। এখন এটা গুণ আকারে আসে এটার সাথে, এই পাশে পার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে না, ভাগ, জিরোর সাথে কোনো কিছু ভাগ হয়ে গেলেও কি হয়ে যায়, জিরোই হয়ে যায়। তো এটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি 2RL মাইনাস RTH মাইনাস RL ইকুয়ালস টু 0, RL ইকুয়ালস টু RTH। ঠিক আছে, 2RL থেকে RL বাদ দিলে, তোমাকে তালে দিচ্ছ নাকি, দেখো 2RL থেকে RL বাদ দিলে কি হয়ে যায়, জাস্ট RL থাকে আর RTH কে এই পাশে পার করে দিলে এটা থাকে। তো আমরা প্রমাণ করতে চাইছিলাম কি RS ইকুয়ালস টু RL, আর RS টাকে আমরা RTH বলতে পারি, তাহলে RS ইকুয়ালস টু RTH বা RS সরি RL ইকুয়ালস টু RTH বা RS যেটা লেখো কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের প্রমাণ। আর কোনো প্রবলেম থাকলে জানাও। এটা হচ্ছে এন্ড অফ দ্য চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 আমাদের শেষ হয়ে গেছে। আমরা থিওরেম সম্পর্কে জানছি, ম্যাথ সম্পর্কে জানছি, বিভিন্ন ম্যাথ করছিও। তোমরা হচ্ছে বইয়ে থাকা সবগুলো ম্যাথ, বিশেষ করে যেগুলো সালে আসছে এগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, এরপরে যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবা, আমি সলভ করে দিব। গ্রুপে জানাবা, ইনবক্সে নক করবা না, গ্রুপে জানাবা, আমাকে মেনশন দিয়ে জানাবা। ওকে, ভালো থাকো।